হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। চলো, আমাদের চলছিল হচ্ছে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর অর্গানিক, যেখানে আমরা অ্যালডিহাইড আর কিটোনে ফোকাস করছিলাম। এর আগে পর্যন্ত লাইভ নিচ্ছিলাম, বাট এই ক্লাসটা রেকর্ডেড আপলোড করছি কারণ এখন লাইভ নেওয়ার কোনো সময় নেই। এই কারণে এই ক্লাসটা রেকর্ডেড আপলোড করছি, যাতে তোমরা তাড়াতাড়ি এর মধ্যে ক্লাসটা দেখে নিতে পারো এবং দেখে নিয়ে তোমাদের প্রিপারেশন করার জন্য যা যা কিছু দরকার সেগুলো তোমরা নোট করে একদম রেডি হয়ে যেতে পারো। কারণ এরপরে বেশ কিছু ক্লাসেস আমরা রেকর্ডেড আপলোড করে দেবো, কারণ লাইভ নেওয়ার মতন সাফিসিয়েন্ট সময় নেই, হাতে খুবই অল্প টাইম বাকি আছে। আমরা অর্গানিকটাকে অনলাইনে করে ফেলার চেষ্টা করছি। সো আমরা অর্গানিকটাকে প্যাক আপ করার জন্য এখন আমরা শুরু করছি অ্যালডিহাইড কিটোনের থার্ড ক্লাস, যেখানে কিনা আমরা অ্যালডিহাইড এবং কিটোনের বিশেষ বিশেষ বিক্রিয়াগুলো দেখব, যে বিক্রিয়াগুলো কিন্তু এক্সামসে একদম শিওর শট আসতে চলেছে। আমাদের আগের যে দুটো ক্লাস হয়েছিল সেই দুটো ক্লাসে অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতি, যেটাকে বলে প্রিপারেশন, অ্যালডিহাইডের প্রস্তুতি এবং কিটোনের প্রস্তুতি, সমস্ত প্রস্তুতিটা আমাদের হয়ে গেছিল। এখন আমরা দেখতে চলেছি অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়াগুলো, কিছু রাসায়নিক ধর্ম, মানে কিছু ভৌত ধর্ম এবং তার সঙ্গে হচ্ছে বিক্রিয়াগুলো। ওকে, চলো তাহলে শুরু করা যাক রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্মগুলো। প্রথমে আমরা শুরু করছি ভৌত ধর্মকে দিয়ে। সো ভৌত ধর্মে আমরা জানি কি কি পড়তে হয়। ভৌত ধর্মের মধ্যে প্রথমটা যে পড়তে হয় স্ফুটনাঙ্ক। তো স্ফুটনাঙ্কের জন্য আমরা অলরেডি জানি যে জলের সঙ্গে নিজেদের মধ্যে যদি ডাইপোল ডাইপোল আকর্ষণ বল থাকে তাহলে স্ফুটনাঙ্ক বেশি হয়। তো যত অ্যালডিহাইড মলিকুল গুলো কেমন পোলার মলিকুল সেটা তো আমরা জানি আগে থাকতে। তো অ্যালডিহাইড বা কিটোন, সেখানে আছে হচ্ছে সি ডাবল বন্ড ও। সি ডাবল বন্ড ও মানে অক্সিজেনে আছে মাইনাস চার্জ, কার্বনে আছে প্লাস চার্জ, তাহলে এরা পোলার। আর পোলার মলিকুল মানে কি, একে অপরকে আকর্ষণ করবে, পোলার মলিকুল গুলো পোলার গুলো আকর্ষণ করবে। তাহলে দেখো ক্লিয়ারলি অ্যালডিহাইড বা কিটোন যাই হোক না কেন, সি ডাবল বন্ড ও, অ্যালডিহাইড বা কিটোন যাই হোক না কেন, সি ডাবল বন্ড ও, অ্যালডিহাইড বা কিটোন যাই হোক না কেন, সি ডাবল বন্ড ও। এবং যেহেতু ওরা পোলার, ওদের মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করছে, অপোজিট চার্জগুলোর মধ্যে আকর্ষণ কাজ করছে, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন কাজ করছে। তো ডাইপোল ডাইপোল আকর্ষণ বল বা ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন যদি কাজ করে অ্যালডিহাইড বা কিটোন মলিকুলগুলোর মধ্যে, তাহলে সেই আকর্ষণকে আগে আলাদা করতে হবে, তবেই গিয়ে মলিকুলকে আমরা কি করতে পারবো, আমরা তরল থেকে গ্যাসীয় অবস্থায় বা অসীয় অবস্থায় পরিণত করতে পারবো। তো তার জন্য অবশ্যই বেশি শক্তির প্রয়োজন। তাই অ্যালডিহাইড বা কিটোনগুলো ইউজুয়ালি অ্যালকেনদের থেকে বা ইথারদের থেকে বেশি স্ফুটনাঙ্ক হয়ে থাকে। কারণ অ্যালকেন বা ইথার, সেখানে এরকম কোনো পোলারিটি দেখতে পাওয়া যায় না, এবং পোলারিটি না থাকলে সেখানে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল তৈরি হয় না। এই অ্যালডিহাইড কিটোনে যেহেতু ডাইপোল ডাইপোল আকর্ষণ বল তৈরি হয়, এখানে আন্তরাণবিক ইন্টার মলিকুলার ফোর্স যেটা কিনা ওটা বেশি থাকে, এবং তাই তরল থেকে গ্যাসে পরিণত করতে, বাষ্পে পরিণত করতে বেশি শক্তির প্রয়োজন। তাই ইউজুয়ালি অ্যালকেনদের থেকে অ্যালডিহাইড কিটোনের স্ফুটনাঙ্ক বেশি হয়। পরের ভৌত ধর্ম যেটা আমরা জানি দ্রাব্যতা, যেখানে দেখতে হয় জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে ক্যাপাবল কিনা। তো জলের সঙ্গে যদি হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে আমরা বলবো দ্রাব্য, যদি তৈরি করতে না পারে কেউ তাহলে আমরা তাকে বলি কম দ্রাব্য, স্বল্প দ্রাব্য। তো দেখতেই পাচ্ছি অ্যালডিহাইড এবং কিটোন দুজনেই জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে, কারণ এটা হচ্ছে অ্যালডিহাইড। দেখো ভালো করে, অ্যালডিহাইড, এটা হচ্ছে জল, এটা হচ্ছে অ্যালডিহাইডের অ্যালকিল গ্রুপ, তাই না? তো অ্যালডিহাইডের অক্সিজেনের মাইনাস চার্জ আর জলের হাইড্রোজেনের প্লাস চার্জ, এই যে তৈরি হয়েছে হাইড্রোজেন বন্ডিং, দেখতেই পাচ্ছ কি বন্ডিং তৈরি হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং, কারেক্ট। আবার এটা হচ্ছে কিটোন, কিটোনের কাছে আছে সি ডাবল বন্ড, এটা হচ্ছে জল। তো সি ডাবল বন্ড এর কাছেও আছে অক্সিজেনের কাছে মাইনাস চার্জ, জলের হাইড্রোজেনের কাছে আছে প্লাস চার্জ, তৈরি হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো হাইড্রোজেন বন্ডিং তৈরি হওয়ার কারণে অ্যালডিহাইডেও তৈরি হচ্ছে সি ডাবল বন্ড, ওখানে মাইনাস চার্জ, আর হাইড্রোজেনটাতে আছে প্লাস চার্জ, জলের হাইড্রোজেন আছে প্লাস চার্জ। তাহলে হাইড্রোজেনের প্লাস চার্জ, অক্সিজেনের মাইনাস চার্জ, তৈরি হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন একইভাবে তৈরি হচ্ছে, এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং জলের সাথে। তাহলে অ্যালডিহাইড জলের সাথে হাইড্রোজেন বন্ডিং এ যাচ্ছে, কিটোনও জলের সাথে হাইড্রোজেন বন্ডিং এ যাচ্ছে, দুজনেই অল্প স্বল্প জলে দ্রবীভূত হবে। কিন্তু এর মধ্যে অ্যালডিহাইড বেশি দ্রবীভূত হবে কেন? কারণ অ্যালডিহাইডে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা সাইজ ছোট, এখানে অ্যালকিল গ্রুপ আছে, তাই যে নন পোলার পার্টটা, অ্যালডিহাইডের যে নন পোলার পার্টটা ওটার সাইজ ছোট, এবং কিটোনের যে নন পোলার পার্টটা এর সাইজ কিন্তু বড়। এই নন পোলার পার্টের, অ্যালডিহাইডের যে নন পোলার পার্ট তার সাইজ ছোট, কারণ হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু আছে। কিন্তু কিটোনের যে নন পোলার পার্ট সবাই অ্যালকিল, তাই এখানে সাইজ বড়। তাই নন পোলার অ্যালকিল গ্রুপের সাইজ যদি বড় হয় জলের দ্রাব্যতা কমবে,
এবং নন পোলার অ্যালকিল গ্রুপের এবং হাইড্রোজেনের সাইজ যদি ছোট হয় তাহলে অবশ্যই জলের দ্রাব্যতা বাড়বে। তাই অ্যালডিহাইড গুলো তুলনামূলক বেশি দ্রাব্য, কিটোন গুলো তুলনামূলক কম দ্রাব্য। এবার এই অ্যালকিল গ্রুপের সাইজ যত বাড়তে থাকবে জলে প্রায় অদ্রাব্য হয়ে যাবে এরা। অ্যালকিল গ্রুপের সাইজ তারা নন পোলার, তাহলে তাদের দ্রাব্যতাতে কোনো কন্ট্রিবিউশন নেই। তাই অ্যালকিল গ্রুপ সে অ্যালডিহাইডের অ্যালকিল হোক, অ্যালকিল গ্রুপ সে কিটোনের অ্যালকিল হোক, তো অ্যালডিহাইড বা কিটোন যারই অ্যালকিল হোক না কেন অ্যালকিল গ্রুপের যত সাইজ বাড়বে তত দ্রাব্যতা প্রায় কমে যাবে, প্রায় অদ্রাব্য হয়ে যাবে, কারণ নন পোলার অ্যালকিল গ্রুপের কোনো কন্ট্রিবিউশন নেই দ্রাব্যতাতে। তাহলে আমাদের ভৌত ধর্মগুলো মাথায় ঢুকে গেছে। চলে যাচ্ছি আমরা মেন রাসায়নিক ধর্মতে। কি কি ধরনের বিক্রিয়া করে দেখে নিই। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, তার সঙ্গে হচ্ছে জলের অপসারণ কনডেনসেশন রিঅ্যাকশন, তার সঙ্গে হচ্ছে জারণ বিক্রিয়া করে, বিজারণ বিক্রিয়া করে, হ্যালোজেনেশন বিক্রিয়া করে, অ্যালডল ক্যানিজার টিশেনকো এরকম ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, এবং কিছু মিসলেনিয়াস বিক্রিয়া আছে। তো অনেক রকমের বিক্রিয়া আছে, বিশাল বড় লিস্ট। এই অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া করতে আমাদের দুটো ক্লাস তো মিনিমাম লাগবেই। তো আজকের ক্লাসে আমরা যতটা পারা যায় চলো এগিয়ে নিই। আমরা শুরু করছি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের মাধ্যমে। তো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের মেকানিজমটা আগে দেখে নিই যে নিউক্লিওফিলিক অ্যাডিশনের রিঅ্যাকশনটা কেমন করে অ্যালডিহাইড বা কিটোন করে থাকে। সেটা হচ্ছে সি ডাবল বন্ড, সি ডাবল বন্ডে তো অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক। তো সি ডাবল বন্ড অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক, কার্বন হচ্ছে তার জন্য ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এরকম ইলেকট্রনের ঘাটতি কার্বনকে বলা হয় ইলেকট্রোফিলিক। এরকম ইলেকট্রনের ঘাটতি কার্বন যেখানে আছে, ইলেকট্রনের ঘাটতি কার্বন যেখানে আছে, ইলেকট্রনের ঘাটতি কার্বন যেখানে আছে তাকে বলে ইলেকট্রোফিলিক। অক্সিজেন তো তড়িৎ ঋণাত্মক, ওর দিকে আছে মাইনাস চার্জ। এর ওপরে যদি কোনো নিউক্লিওফাইল আসে তো নিউক্লিওফাইলটা কি করার চেষ্টা করবে, নিউক্লিওফাইল ক্লিয়ারলি এই ইলেকট্রনের ঘাটতি ইলেকট্রোফিলিক কার্বনে অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, বন্ড তৈরি করার চেষ্টা করবে। তার জন্য এখান থেকে অক্সিজেনটা ও মাইনাস হয়ে যাবে, একটা পাই বন্ড ওপেন হয়ে যাবে। এই পাই বন্ডটা ওপেন হয়ে গেল, কি হয়ে গেল, অক্সিজেনটা হয়ে গেল ও মাইনাস, আর নিউক্লিওফাইল এসে জয়েন করে গেল, নিউক্লিওফাইল জয়েন করে গেল, নিউক্লিওফাইল জয়েন করে গেল, সিগমা বন্ড আর পাই বন্ড দুটো ছিল, পাই বন্ডটা দুর্বল বন্ধন, ওটা ওপেন হয়ে গেল, ওটা মাইনাস চার্জ হয়ে অক্সিজেনের কাছে চলে গেল। পরবর্তী ধাপে কি হবে, পরবর্তী ধাপে মাধ্যমে যদি জল থাকে জল থেকে সামান্য H+ কে গ্রহণ করবে এবং H+ গ্রহণ করে এটা OH হয়ে যাবে। তো নিউক্লিওফিলিক অ্যাডিশনের বিক্রিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি কোনো এলিমিনেশন তো হয়নি, কোনো অপসারণ হয়নি, কোনো অপনয়ন হয়নি, জাস্ট নিউক্লিওফাইলটা অ্যাড হয়ে গেছে আর ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড OH হয়ে গেছে। কি হয়েছে, জাস্ট নিউক্লিওফাইল অ্যাড হয়েছে, নিউক্লিওফাইল যেই অ্যাড হয়েছে পাই বন্ড খুলে গেছে, পাই বন্ডটা O- হয়ে গেছে এবং তারপরের ধাপে মাধ্যম থেকে দ্রাবক থেকে জলের অণু শোষণ করে জলের H+ কে নিজের সাথে বন্ধন করে O- OH হয়ে গেছে। সো ডাবল বন্ড O যেটা ছিল ওটা হয়ে গেছে সিঙ্গেল বন্ড OH, আর নিউক্লিওফাইল এসে জয়েন করেছে, কেউ এলিমিনেট হয়নি। এটা তো সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন হলো না, কেবলমাত্র জাস্ট অ্যাডিশন হলো। তাই বলছি নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফাইল এলো অ্যাড হলো, ইলেকট্রোফিলিক বা ইলেকট্রনের ঘাটতিওয়ালা কার্বনে অ্যাড হয়ে গেল এবং তার জন্য ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড OH হয়ে গেল। মেকানিজম আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা দেখব কয়েকটা এফেক্ট। কি কি এফেক্ট, যে কোথায় নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা ভালো হবে, কোথায় নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কম হবে, কম ভালো হবে। প্রথম এফেক্ট হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট মানে প্লাস আই এফেক্ট। তো ইন্ডাকটিভ এফেক্ট যদি বেশি হয় তাহলে কার্বনের ঘাটতি কমে যাবে, কারণ ইন্ডাকটিভ এফেক্ট মানে ইলেকট্রন সাপ্লাই করা হচ্ছে। তো ইলেকট্রন যদি সাপ্লাই হয় তাহলে কার্বনের ইলেকট্রোফিলিসিটি কমে যাবে, ইলেকট্রনের ঘাটতি কমে যাবে, তাই না। তো ইন্ডাকটিভ এফেক্ট যত বেশি হবে তত হচ্ছে কার্বনের, কারণ ইন্ডাকটিভ এফেক্ট মানে হচ্ছে ইলেকট্রন সাপ্লাই করা হচ্ছে, ইলেকট্রন যত সাপ্লাই হবে তো কার্বনটার ঘাটতি তত কমবে, কার্বনটা তো ঘাটতি ছিল বলেই নিউক্লিওফাইল আসছিল। তাই কার্বনের ইলেকট্রন ঘাটতি বা ইলেকট্রোফিলিসিটি কমবে, যত ঘাটতি কমবে তত নিউক্লিওফাইলও আর আসতে চাইবে না, নিউক্লিওফাইল অ্যাটাকও কমবে, মানে সক্রিয়তাও কমে যাবে। এই প্লাস আই এফেক্টের সঙ্গে সক্রিয়তা হয়ে গেল হচ্ছে, রাসায়নিক সক্রিয়তা হয়ে গেল হচ্ছে ব্যস্তানুপাতিক। লজিকটা আশা করি বোঝা গেছে। প্লাস আই এফেক্ট মানে কি, ইলেকট্রন পুশ করা হচ্ছে, প্লাস আই এফেক্ট মানে ইলেকট্রন ডোনেট করা হচ্ছে, অ্যালকিল গ্রুপগুলো করে থাকে। তো ইলেকট্রন যদি পুশ করা হয় তাহলে যে কার্বনের নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে আসছিল ওই কার্বনের কাছে ইলেকট্রনের ঘাটতি কমে গেল, কারণ ওর সঙ্গে যে অ্যালকিল গ্রুপ আছে সেই ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে কার্বনটাকে। তো ঘাটতি যদি কমে যায় নিউক্লিওফাইল আসার চান্সও কমে যাবে, নিউক্লিওফাইল অ্যাটাকও কমে যাবে, সক্রিয়তাও কমে যাবে। তাই যত অ্যালকিল গ্রুপ বেশি হবে তত প্লাস আই এফেক্ট বেশি হবে, তত কার্বনটার ঘাটতি কমবে, তত নিউক্লিওফাইল গুলো আর ইন্টারেস্ট নেবে না, তো সক্রিয়তাও কমতে থাকবে।
তাই আমরা দেখতে পাচ্ছি ফর্মালডিহাইডে কোনো অ্যালকিল গ্রুপই নেই, তাই প্লাস আই এফেক্টও নেই। দেখতে পাচ্ছি অ্যাসিটালডিহাইড একটা অ্যালকিল গ্রুপ আছে, প্লাস আই এফেক্ট একটুখানি আছে, প্লাস আই এফেক্ট হলে ঘাটতি কমলো। এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাসিটোনে দেখতে পাচ্ছি দুটো অ্যালকিল গ্রুপ আছে, তাই প্লাস আই এফেক্ট তো অনেক বেশি। যত বেশি প্লাস আই এফেক্ট তত কার্বনটার ঘাটতি কমে যাচ্ছে। ওই কার্বনের কাছে তো নিউক্লিওফাইল আসবে না, কারণ নিউক্লিওফাইল তো সেই কার্বনই আছে যে কার্বনে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রোফিলিক। ইলেকট্রনের ঘাটতি যদি কমে যায় তাহলে বাঁদিক থেকে ডান দিকে কি হলো বলতো, বাঁদিক থেকে ডান দিকে অ্যালকিল গ্রুপের সংখ্যা বাড়লো, তার জন্য প্লাস আই এফেক্ট বাড়লো, তার জন্য কার্বনটার ইলেকট্রনের ঘাটতি কমলো, তার জন্য নিউক্লিওফিলিক অ্যাটাকও কমলো, এবং নিউক্লিওফিলিক অ্যাটাক কমলে রাসায়নিক বিক্রিয়াটাও কমে গেল, মানে সক্রিয়তাও কমে গেল। রাসায়নিক যে সক্রিয়তা সেটাও আস্তে আস্তে কমে গেল। ইলেকট্রনের ঘাটতি কোন কার্বনে, কার্বনিল কার্বনে, সি ডাবল বন্ড যেটা, এই কার্বনিল কার্বন, সেইখানে ইলেকট্রনের সি ডাবল বন্ড, এই কার্বনটাকে বলা হয় কার্বনিল কার্বন, কারণ সি ডাবল বন্ড ওটা হচ্ছে কার্বনিল গ্রুপ। তাই সি ডাবল বন্ড ও কার্বন যেটা আছে এই কার্বনিল কার্বনে ইলেকট্রনের ঘাটতি কমে গেল। অ্যালকিল গ্রুপ বাড়লে প্লাস আই বাড়লো, ইলেকট্রনের ঘাটতি কমলো, নিউক্লিওফিলিক আসবে না। নিউক্লিওফাইল যদি না আসে তাহলে সক্রিয়তাও কমে যাবে, কারণ অ্যাডিশন বিক্রিয়াটাই হবে না। তো ফ্যাক্টরটা ক্লিয়ার। দ্বিতীয় ফ্যাক্টর স্টেরিক এফেক্ট। তো নিউক্লিওফাইল তখনই আসতে পারবে যখন স্টেরিক ক্রাউডেন্স ব্যাক সাইড থেকে কম থাকবে, কারণ নিউক্লিওফাইল এখানে দেখো স্মল সাইজ আছে, এখানে একটু লার্জার সাইজ হলো, এইখানে আরো লার্জার সাইজ, স্টেরিক হিন্ড্রেন্স বাড়ছে আরো বড় বড় সাইজ। তার মানে ক্লিয়ারলি আমরা এদিকেও বলতে পারি লেফট টু রাইটে কি হতে পারে, লেফট টু রাইটে তাহলে অ্যালকিল গ্রুপ বাড়ছে। এগেন অ্যালকিল গ্রুপ যদি বাড়ে তাহলে স্টেরিক হিন্ড্রেন্সও বাড়ছে, স্থানাভাব জনিত যে পীড়নটা হয়, স্টেরিক হিন্ড্রেন্স, স্থানের অভাব আছে, কারণ বাল্কি বাল্কি গ্রুপ চলে এসেছে। অ্যালকিল গ্রুপ যত বাড়ছে বাল্কি বাল্কি গ্রুপ চলে আসছে, বাল্কি বাল্কি গ্রুপ চলে এলে স্থানের অভাব তৈরি হচ্ছে, যাকে আমরা বলি হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। যত বেশি স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে তত নিউক্লিওফাইল তো আসার জায়গাই পাচ্ছে না, নিউক্লিওফাইলিক অ্যাটাক তত কমছে। অ্যাটাকে যদি না হয় তাহলে রাসায়নিক সক্রিয়তাও কমতে থাকবে, অ্যাটাকে যদি না হয় তাহলে রাসায়নিক সক্রিয়তাও আস্তে আস্তে কমতে থাকবে। তাই অ্যালকিল গ্রুপ বাড়লে স্টেরিক হিন্ড্রেন্স বাড়ছে, অ্যাটাকটা কমে যাচ্ছে এবং সক্রিয়তাও কমে যাচ্ছে। আশা করছি ফ্যাক্টর গুলো বুঝতে পেরে যাচ্ছ। চলে আসছে এবার আমাদের খুবই সোজা কাজ। কি কাজ? এবার আমাদের কাজ হচ্ছে বিভিন্ন বিক্রিয়াতে নিউক্লিওফাইলটাকে আইডেন্টিফাই করা, তাকে দিয়ে অ্যাটাক করানো এবং ডাবল বন্ড ওকে সিঙ্গেল বন্ড ওএইচ করে দেওয়া। সিম্পল কাজ। দেখো আমরা বিভিন্ন নিউক্লিওফাইল অ্যাটাক করব, কেমন করে রিঅ্যাকশন হবে, ফটাফট রিঅ্যাকশন নামবে, কারণ রিঅ্যাকশন গুলো খুবই সহজ। অনেক বেশি বেশি রিঅ্যাকশন আছে, তাই অনেক ভলিউম আছে। অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের রিঅ্যাকশনস গুলো সহজ, কিন্তু অনেক বেশি মাত্রায় রিঅ্যাকশন আছে। যত বেশি লিখে লিখে প্র্যাকটিস করতে পারবে তত তোমার জন্য মনে রাখতে সুবিধা। তো আমরা তাহলে এখন দেখব বিভিন্ন রকম নিউক্লিওফাইল এবং সেই নিউক্লিওফাইল গুলো কেমন ভাবে নিউক্লিওফিলিক অ্যাডিশনে রিঅ্যাকশন করছে কার্বনিল কম্পাউন্ড গুলোর উপরে। তো ধরো এইচসিএন এ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি হাইড্রোজেনে প্লাস চার্জ, সায়ানাইডে মাইনাস চার্জ। তো নিউক্লিওফাইলটা কে দেখতে পেয়ে গেছি, নিউক্লিওফাইল অ্যাটাক করছে, তার জন্য এটা ও মাইনাস হচ্ছে, ও মাইনাসটা তারপরে ওইচ হয়ে গেল। তো সায়ানাইড জয়েন করলো, নিউক্লিওফাইল জয়েন করলো ইলেকট্রোফিলিক কার্বনে অক্সিজেনটা হয়ে গেল ও মাইনাস, ও মাইনাসটা তারপরে হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করলো এবং হয়ে গেল OH। তাহলে ডাবল বন্ড ওটা হয়ে গেল ও মাইনাস, আর নিউক্লিওফাইল সায়ানাইড জয়েন করে গেছে, সায়ানোহাইড্রিন, এদেরকে বলে সায়ানোহাইড্রিন। তো এটা অ্যালডিহাইডের সাথে হচ্ছে, কিটোনের সাথেও সেম রিঅ্যাকশন হচ্ছে, দেখে নাও। সায়ানাইড নিউক্লিওফাইল ইলেকট্রোফিলিক কার্বনে অ্যাটাক করছে, পাই বন্ড ওপেন হচ্ছে, ও মাইনাসটা তারপরে OH হয়ে যাচ্ছে, নিউক্লিওফাইল জয়েন করে যাচ্ছে, ডাবল বন্ড ও মাইনাস হয়ে গেছে। কিটোনের সাথেও হচ্ছে একই রকম, হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইডের সাথে নিউক্লিওফাইল অ্যাটাক করছে ইলেকট্রোফিলিক কার্বনে, ও মাইনাস হচ্ছে পাই বন্ডটা এবং সেটা তারপরে OH হয়ে যাচ্ছে, নিউক্লিওফাইল সায়ানাইড জয়েন করে যাচ্ছে, এদেরকে কি বলে সায়ানোহাইড্রিন। সায়ানাইডও আছে OH-ও আছে, সায়ানাইডও আছে OH-ও আছে, এদেরকে কি বলে সায়ানোহাইড্রিন। বেশ, চলো। আচ্ছা, এবারে এই সায়ানোহাইড্রিনের অ্যাপ্লিকেশনটা দেখো। তো নিউক্লিওফাইল CN- অ্যাটাক করেছে অ্যাসিটালডিহাইডে এবং তার জন্য এটা ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড ও মাইনাস হয়ে গেছে, সায়ানোহাইড্রিন তৈরি হয়েছে। সায়ানোহাইড্রিন যেই তৈরি হলো, নিউক্লিওফাইল সায়ানোহাইড্রিন জয়েন করে গেছে, সায়ানোহাইড্রিন যেই তৈরি হলো, এখানে যদি লঘু H2SO4 দিয়ে আদ্র বিশ্লেষণ করে দেওয়া হয় তাহলে সায়ানাইড গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে আদ্র বিশ্লেষিত হয়ে যায়। সায়ানাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় যদি লঘু H2SO4 বা লঘু HCl দিয়ে আদ্র বিশ্লেষণ করে দেওয়া হয়, হিট করে দেওয়া হয়। এরপরে যদি এখানে আবার হিট করা হয় গাঢ় H2SO4 দিয়ে,
তাহলে এখানে নিরুদন হয়। নিরুদন মানে ডিহাইড্রেশন, মানে জলের অণু বেরিয়ে যায়, নিরুদন হয়। নিরুদন হলে কি হয়, তখন এইখানে ডাবল বন্ড তৈরি হয়। কেমন করে তৈরি হয়, এইখানে যে একটা হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটার সঙ্গে এই অক্সিজেনটা, এটা জল তৈরি করে বেরিয়ে যায়। CH3 এখানে যে হাইড্রোজেনটা ছিল, একটা হাইড্রোজেন, এখানে আছে আবার OH, সো একটা হাইড্রোজেন আর ওখানে হচ্ছে OH, এরা জলের অণু তৈরি করে ডিহাইড্রেশন হয়ে যায়, নিরুদন হয়ে যায়। CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে একবার যদি আমরা সায়ানাইড পেয়ে যাই, আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ পেয়ে যাব, এবং তারপরে যদি আমরা হিট করে দিই গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে, তাহলে এই দিকের পজিশনে OH এর রেসপেক্টে, এই পজিশনে বিটা পজিশনে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনের সঙ্গে দেখো OH এর রেসপেক্টে এটা আলফা এটা বিটা, তাই না? OH এর রেসপেক্টে এদিকটা আলফা এদিকটা বিটা, সো বিটা হাইড্রোজেনের সঙ্গে OH টা বেরিয়ে যাচ্ছে, ওয়াটার তৈরি করে গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে ডাবল বন্ড পাচ্ছি। সেটা হচ্ছে সায়ানোহাইড্রিনের অ্যাপ্লিকেশন। এছাড়া আর কি হতে পারে সায়ানোহাইড্রিনের মাধ্যমে, দেখো ভালো করে, সায়ানোহাইড্রিন তৈরি হয়েছে, নিউক্লিওফাইল CN- অ্যাটাক করেছে, নিউক্লিওফাইল CN- অ্যাটাক করলো, এটা O- হয়ে গেল, O- হয়ে গেল, দিয়ে সেটা হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করে OH হয়ে গেল। HCN এর যে হাইড্রোজেন আছে ওর সাথে কম্বাইন করে এটা OH হয়ে গেল, তাহলে নিউক্লিওফাইল সায়ানাইড ঢুকে গেল। এবারে যদি আমরা অ্যামোনিয়া দিয়ে হিট করি, অ্যামোনিয়া দিই, তাহলে এখানে একটা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, এইখানে যে OH আছে আর অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন ওয়াটার তৈরি করে বেরিয়ে যাচ্ছে। তাহলে অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে OH ওয়াটার তৈরি করে যেই বেরিয়ে গেল, সেখানে NH2 গ্রুপটা জয়েন করে গেল। তাহলে ছিল OH জয়েন করে গেল NH2। ক্লিয়ার? ছিল ছিল হচ্ছে OH এর জায়গায় জয়েন করে গেছে NH2। তাহলে অ্যামোনিয়া দিয়ে হিট করলে অ্যামোনিয়াটা জয়েন করেছে অ্যাজ NH2, আর হাইড্রোজেনটার সঙ্গে OH-টা ওয়াটার তৈরি করে ডিহাইড্রেট হয়ে বেরিয়ে চলে গেছে। সায়ানাইড কিন্তু এখন অ্যাজ ইউজুয়াল আছে। সায়ানাইড যেহেতু ছিল, এবারে লঘু H2SO4 দিয়ে যদি আর্দ্র বিশ্লেষণ করে দিই, অ্যাজ ইউজুয়াল এটা হয়ে যাবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে আর্দ্র বিশ্লেষিত, এবং সেখান থেকে তৈরি হবে জুইটারাইন স্ট্রাকচার, কারণ এটা একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে গেছে। তাহলে একটা হচ্ছে প্রথমেই আমি আর্দ্র বিশ্লেষণ করে দিলাম লঘু অ্যাসিড দিয়ে, আর একটা হচ্ছে অ্যামোনিয়া দিয়ে আগে অ্যাড করলাম, অ্যামোনিয়া দিয়ে আগে সাবস্টিটিউশন করলাম, অ্যামোনিয়া অ্যাটাক করলো এবং তার জন্য OH-টা বেরিয়ে গেল জল তৈরি করে, দিয়ে NH2 গ্রুপ জয়েন করলো, তারপরে আমি সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ করলাম, দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে নিয়ে গেলাম। তো কিছুই নেই, এটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটা কিনা জুইটারান ফর্মে এক্সিস্ট করছে। কারণ দেখো অ্যামিন গ্রুপও আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপও আছে, সো এটা অ্যালানিন মলিকিউল তৈরি হয়েছে, একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটা কিনা তারপরে জুইটারান ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে। সেগুলো হচ্ছে সায়ানোহাইড্রিন তৈরি হয়ে গেলে তার অ্যাপ্লিকেশন। আচ্ছা, সায়ানোহাইড্রিন তৈরি হয়ে গেলে আর কি অ্যাপ্লিকেশন আছে দেখো, যে H+ ছিল, CN- ছিল, নিউক্লিওফাইল দেখতে পাচ্ছি, অ্যাসিটালডিহাইডে অ্যাটাক করেছে, ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড OH হয়ে গেল, জয়েন করে গেল সায়ানাইড নিউক্লিওফাইল। এবারে যদি বিজারণ করে দিই, সায়ানোহাইড্রিন তৈরি হয়ে গেছে, বিজারণ করে দিলাম, বিজারণ করলে এই C-ট্রিপল বন্ড N সায়ানাইড গ্রুপ যেটা তৈরি হয়েছে, বিজারণ যদি করে দিই, বিজারণ করলে C-ট্রিপল বন্ড N CH2NH2 হয়ে যাচ্ছে বিজারিত হয়ে গিয়ে, এবং তারপরে যদি HNO দিয়ে হিট করি, তাহলে NH2 গ্রুপটা OH গ্রুপে কনভার্ট হয়ে যাচ্ছে। কোন গ্রুপটা কোন গ্রুপে কনভার্ট হচ্ছে আশা করি ভালো করে বুঝতে পারছো। অর্থাৎ পুরো NH2টা হয়ে গেল CH2OH। তো CH2 তে অ্যাজ ইট ইজ ছিল, NH2 হয়ে গেল হচ্ছে OH। HNO2 ডাইরেক্টলি দেওয়া হয় না, কিভাবে দেওয়া হয়? HNO2 আমরা জানি, আগে থেকে পড়ে আসছি হ্যালো অ্যালকেন হ্যালোরিন থেকে, NaNO2 আর HCl দেওয়া হয়, তাতে HNO2 তৈরি হয়ে যায়। তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছে সায়ানোহাইড্রিন তৈরি হলো, সায়ানোহাইড্রিনে বিজারণ করলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, তাতে CN-টা হয়ে গেল CH2NH2 1 ডিগ্রি অ্যামিন হলো। তারপরে আমরা NaNO2 HCl দিলাম বা HNO2 দিলাম, তাতে ওই NH2 গ্রুপ যেটা ছিল ওটা OH হয়ে গেল, NH2 গ্রুপ যেটা ছিল ওটা OH হয়ে গেল, CH2NH2 তৈরি হয়েছিল, CH2OH হয়ে গেল NaNO2 HCl দেওয়াতে। অর্থাৎ HNO2 তৈরি করলো, HNO2টা কি করলো, HNO2 গিয়ে NH2 কে বানিয়ে দিল হচ্ছে OH গ্রুপ। তাহলে আমরা ডাইঅল পেয়ে গেলাম, একটা দুটো OH গ্রুপ ডাইঅল পেয়ে গেলাম। এগুলো হচ্ছে সবই সায়ানোহাইড্রিনের অ্যাপ্লিকেশন। আচ্ছা, পরের রিঅ্যাকশনটা দেখো, সায়ানাইড এবং সায়ানাইড রিলেটেড অ্যাপ্লিকেশনগুলো বুঝতে পারলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে কেবলমাত্র নিউক্লিওফাইলটাকে আইডেন্টিফাই করা এবং সেটা দিয়ে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন করিয়ে দেওয়া। সো এখানে দেখো নিউক্লিওফাইলকে NaHSO3, তো NaHSO3 এখানেও একই রকম ভাবে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, SO3Na অ্যাটাক করছে এবং এটা O- হয়ে যাচ্ছে, SO3Na এখান থেকে অ্যাটাক করছে, অ্যাটাক করার ফলে এটা O- হয়ে যাচ্ছে, O-টা OH হয়ে যাচ্ছে এবং SO3 Na+ রয়ে যাচ্ছে। তো SO3 হচ্ছে এখানে নিউক্লিওফাইল, SO3 বা HSO3 হচ্ছে নিউক্লিওফাইল,
তাহলে নিউক্লিওফাইল অ্যাটাক করেছে, এটা O- হয়ে গেছে, O- টা OH হয়ে গেছে, আর SO3 Na+ বাইসালফাইড হয়ে গেছে। অ্যালডিহাইডের সাথে এটা হয়েছে, কিটোনের সাথেও একই জিনিস হয়েছে, অ্যাটাক হয়েছে, এটা O- হয়ে গেছে, O- টা OH হয়ে গেছে, SO3 Na+ জয়েন করে গেছে। এবং এটা বেনজালডিহাইড অ্যারোমেটিক অ্যালডিহাইড, সেখানেও একই জিনিস হয়েছে, বাইসালফাইড যৌগ তৈরি হচ্ছে, নিউক্লিওফাইল অ্যাটাক করছে, এটা O- হচ্ছে, O- টা OH হয়ে যাচ্ছে, এবং তারপরে এটা SO3 Na+ হয়ে যাচ্ছে, SO3 Na+ হয়ে যাচ্ছে। সবগুলোতেই একই রকম ভাবে রিয়াকশন হচ্ছে। গ্রিগনাডের সঙ্গে বিক্রিয়া, গ্রিগনাডে আমরা কি জানি? গ্রিগনাডে আমরা জানি হচ্ছে গ্রিগনাডের যে অ্যালকিল গ্রুপটা আছে সেটা হচ্ছে একটা নিউক্লিওফাইল। তো গ্রিগনাডের যে অ্যালকিল গ্রুপ, সেই নিউক্লিওফাইল এখন একই রকম ভাবে ইলেকট্রোফিলিক কার্বনে অ্যাটাক করলো, O- হয়ে গেল, O- টা MgX এর সঙ্গে চলে গেল। O- টা প্রথমে এখানে OH হয় না, প্রথমে OMgX হয়ে গেল, তাহলে OMgX তৈরি হলো, আর নিউক্লিওফাইল অ্যালকিলটা জয়েন করে গেল। নিউক্লিওফাইল অ্যালকিল জয়েন করেছে, ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড OMgX হয়ে গেছে, ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড OMgX হয়ে গেছে। এবারে কি হবে? আদ্র বিশ্লেষণ, তাতে এইখান থেকে বন্ডটা ভেঙে যাবে। আদ্র বিশ্লেষণ যখন হবে তখন জলেরও HOH বন্ডটা ভেঙে যাবে, অক্সিজেনটার সঙ্গে H যাবে, আর MgX এর সঙ্গে OH যাবে, তো আমরা এই কম্পাউন্ডটা পেয়ে যাব। তো এখানে বেসিক্যালি আদ্র বিশ্লেষণ হয়েছে, অ্যাসিডের প্রেজেন্সে আদ্র বিশ্লেষণ হয়ে গেছে, অ্যাসিডের প্রেজেন্সে হয়ে গেছে হচ্ছে আদ্র বিশ্লেষণ, এবং তার ফলে আমরা এরকম কম্পাউন্ড পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছো। সো গ্রিগনাডের অ্যালকিল গ্রুপ নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করেছে ইলেকট্রোফিলিক কার্বনে, ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড O- হয়েছে, সেটা OMgX হয়ে গেছে, তারপরে আদ্র বিশ্লেষণ হয়ে গেছে, জলেরও HOH বন্ড ব্রেক হয়েছে, এখানে OMg বন্ড ব্রেক হয়েছে, OH তৈরি হয়েছে, আর ওদিকে MgX টা OH এর সঙ্গে চলে গেছে, OMgX তৈরি করে গ্রিগনাড। ওকে, আচ্ছা, চলে আসছে এবার গ্রিগনাডের ক্ষেত্রে, রিয়াকশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্টেরিক প্রভাব। স্টেরিক প্রভাব কি বলছে? যদি স্টেরিক প্রভাব থেকে থাকে, ধরো স্টেরিক প্রভাব আছে, তাহলে কি বলছে? ধরো ফর এক্সাম্পল এটা একটা গ্রিগনাড, ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে একটা গ্রিগনাড, CH3 CH MgBr, CH3 CH MgBr। গ্রিগনাড দেয়া মানেই হচ্ছে শুষ্ক ইথার থাকবে সবসময়, সলভেন্ট দ্রাবক হিসাবে শুষ্ক ইথার রাখতেই হবে। CH3 CH MgBr হচ্ছে এক্ষেত্রে তোমার গ্রিগনাড রিএজেন্টটা। আচ্ছা, এদিকেও একটা কিটোন আছে, কিটোনটা যথেষ্ট বাল্কি কিটোন দেখতে পাচ্ছি। এবারে এখানে গ্রিগনাড দিয়ে গ্রিগনাড দিয়ে অ্যাটাক করা হলো। গ্রিগনাড দিয়ে যখনই এখানে অ্যাটাক করা হলো তখনই কি হলো? এখান থেকে কি হচ্ছে? এখানে এই যে কিটোনটা যেটা ছিল, এটা প্রথমে 2 ডিগ্রি অ্যালকোহলে বিজারিত হয়ে যাচ্ছে, 2 ডিগ্রি অ্যালকোহলে কিটোনটা পুরোপুরি হয় বিজারিত হয়ে যাচ্ছে, আর গ্রিগনারটা অ্যালকিন তৈরি করছে। এখানে কিন্তু সেম ওয়েতে রিয়াকশন হচ্ছে না, এখানে কিন্তু ব্যতিক্রমী বিক্রিয়া হচ্ছে। অর্থাৎ কেন এটা হচ্ছে? কারণ হচ্ছে এই যে বড় অ্যালকিল গ্রুপটা আছে, এই অ্যালকিল গ্রুপটা এইখানে অ্যাটাক করতে পারছে না, এইটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এদিকেও বড় বড় অ্যালকিল গ্রুপ বসে আছে এবং এদিকেও স্টেরিক হিন্ড্রেন্স আছে। তাহলে নিউক্লিওফাইলটাও বাল্কি, এদিকের গ্রুপগুলো বাল্কি, এদিকের গ্রুপগুলো বাল্কি যেখানে অ্যাটাক করবে। নিউক্লিওফাইলটাও খুব একটা ছোটখাটো নিউক্লিওফাইল নয়, এটাও বাল্কি। তো নিউক্লিওফাইলটা নিজেই একটা বাল্কি নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলটা কেমন সেটাই বাল্কি। এদিকে আবার যে গ্রুপগুলো আছে কিটোনের তারাও বাল্কি। তো অবশ্যই এখানে অ্যাটাক হচ্ছে না, অ্যাটাক যখন হচ্ছে না তখন কি হচ্ছে? তখন বিজারিত হয়ে যাচ্ছে, বিজারিত হওয়ার জন্য হাইড্রোজেনটা এসে জয়েন করে যাচ্ছে। কে জয়েন করছে? পুরো অ্যালকিলটা জয়েন করছে না, কেবলমাত্র হাইড্রোজেনটা জয়েন করছে। পুরো অ্যালকিল আসছে না নিউক্লিওফিলিক অ্যাটাক করতে, কেবলমাত্র এখান থেকে হাইড্রাইডটা চলে আসছে। তো পুরো অ্যালকিলের কাছেই মাইনাস চার্জ ছিল, পুরো অ্যালকিলটাই অ্যাটাক করার কথা ছিল, কিন্তু সম্পূর্ণ অ্যালকিলটা গ্রিগনাডের অ্যালকিলটা অ্যাটাক করতে পারলো না। তার কারণ গ্রিগনাডের যেই সম্পূর্ণ বড় অ্যালকিলটা এটা নিজেই বাল্কি, এদিকে কিচনের সঙ্গেও যে গ্রুপগুলো আছে কিচনের অ্যালকিলগুলো বাল্কি, স্টেরিক হিন্ড্রেন্স হলো, অ্যাটাক পসিবল হলো না। তখন কি হলো? স্টেরিক হিন্ড্রেন্স হলো, তখন অ্যাটাক পসিবল হলো না, তখন বিজারণ হলো। কেমন করে বিজারণ হলো? হাইড্রোজেনটা কেবলমাত্র চলে এলো, শিফট হয়ে এলো, এবং সিঙ্গেল বন্ড ও যেটা ছিল, ডাবল বন্ড ও যেটা ছিল, ওটা সিঙ্গেল বন্ড OMgBr হয়ে গেল। অর্থাৎ হাইড্রোজেনটা জয়েন করে গেল গ্রিগনাডের সঙ্গে, মানে পুরো গ্রিগনাডটা জয়েন করতে পারলো না, কেবলমাত্র হাইড্রোজেনটা জয়েন করলো, কেবলমাত্র হাইড্রোজেনটা জয়েন করলো, পুরো গ্রিগনাডের অ্যালকিল গ্রুপ জয়েন করতে পারেনি, কারণ এটা ছিল গ্রিগনাডের অ্যালকিল গ্রুপ। এই পুরো গ্রিগনাডের অ্যালকিল গ্রুপ কিন্তু এখানে এসে জয়েন করতে পারেনি বিকজ অফ দ্য স্টেরিক হিন্ড্রেন্স। তার জন্য কেবলমাত্র হাইড্রোজেনটা অ্যাটাক করতে পেরেছে, হাইড্রোজেনটাই জয়েন করেছে। ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড OMgX হয়ে গেছে, OMgBr হয়ে গেছে।
এরপরে এখান থেকে সঙ্গে একটা অ্যালকিন তৈরি হয়েছে, গ্রিগনারটা অ্যালকিনে পরিণত হয়ে গেছে। গ্রিগনারটা কিসে পরিণত হয়েছে? গ্রিগনারটাই CH3CCH3, এটা হয়ে গেছে CH3CH ডাবল বন্ড CH2, অ্যালকিনে পরিণত হয়ে গেছে। এরপরে গ্রিগনারের থেকে এইখান থেকে বন্ডটা ভেঙে যায় এবং এটা OH হয়ে যায়। সো আলটিমেটলি একটা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি। CH OH আলটিমেটলি তৈরি হয়েছে, একটা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি, কারণ এখান থেকে আলটিমেটলি বন্ডটা ভেঙে গেছে। এখান থেকে যেই বন্ডটা ভেঙে গেছে তখন ও যেটা ছিল ওটা OH হয়ে যাচ্ছে। এইভাবে গ্রিগনারের সঙ্গে একটা ব্যতিক্রমী বিক্রিয়া ঘটে থাকে যদি স্টেরিক প্রভাবযুক্ত, স্টেরিক হিন্ড্রেন্স যুক্ত গ্রুপ থাকে। গ্রিগনারের অ্যালকিলটাও স্টেরিক হিন্ড্রেন্স আছে, কিটোনেও স্টেরিক হিন্ড্রেন্স আছে, তো সেই ক্ষেত্রে অ্যাটাক পসিবল নয়। বিজারণ হচ্ছে হাইড্রোজেনটা আসছে কেবলমাত্র, হাইড্রোজেনটা এসে কি করছে, হাইড্রোজেনটা আসছে এবং হাইড্রোজেনটা অ্যাজ আ নিউক্লিওফাইলের মতন অ্যাটাচ হয়ে যাচ্ছে, বিজারণ হচ্ছে এবং ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড OMG হয়ে যাচ্ছে। গ্রিগনারের বাকি অ্যালকিল গ্রুপটা অ্যালকিনে পরিণত হচ্ছে এবং যে এবং যে কম্পাউন্ডটা তৈরি হলো সেটা আবার তারপরে হাইড্রোলাইসিস হয়ে যাচ্ছে, দিয়ে OMGBr এর বন্ড ভেঙে গিয়ে OH হয়ে যাচ্ছে। অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া দেখো, অ্যালকোহলও কি নিউক্লিওফাইল? ডেফিনেটলি। অ্যালকোহলের কাছেও আছে লোন পেয়ার, অক্সিজেনের কাছে আছে লোন পেয়ার। নিউক্লিওফাইলটা চিনতে পেরে গেছো নিশ্চয়ই। তো লোন পেয়ারও যদি কারোর কাছে থাকে সেটাও নিউক্লিওফাইল। অ্যাটাক করবে ইলেকট্রোফিলিক কার্বনে, যেখানে কিনা ইলেকট্রনের ঘাটতি আছে এবং তার জন্য ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড O- হয়ে যাবে। O- তারপরে OH হয়ে যাবে, অ্যালকোহলের হাইড্রোজেনটাকে নিয়ে OH হয়ে যাবে। পুরো শুষ্ক HCl মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে, তৈরি হচ্ছে প্রথমে হেমি অ্যাসিটাল, যেখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি নিউক্লিওফাইল জয়েন করে গেছে, নিউক্লিওফাইল জয়েন করে গেছে এবং ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH হয়ে গেছে। যদি এর উপরে আরো একটা অ্যালকোহল মলিকুল দেওয়া হয় শুষ্ক HCl এর প্রেজেন্সে, তাহলে এই দিকের যে OH-টা ছিল, এই দিকের যে OH-টা ছিল সেটাও হচ্ছে অ্যালকোহলের ও আর অ্যালকক্সি গ্রুপ দিয়ে রিপ্লেস করে যাচ্ছে। অর্থাৎ আরো একটা নিউক্লিওফাইল দেওয়া হলো, সেই নিউক্লিওফাইলটাও সেকেন্ড যে মানে ওইচটা পড়েছিল হেমিঅ্যাসিটালের, সেই ওইচটা থেকেও রিপ্লেস করে দিল এবং OR হয়ে গেল, পেয়ে গেলাম হচ্ছে আমরা অ্যাসিটাল। তাহলে ছিল ডাবল বন্ডও, হয়ে গেল হচ্ছে দুটো OR, দুটো অ্যালকক্সি গ্রুপ ঢুকে গেল। প্রথমে অ্যালকক্সি অ্যাটাক হলো, OR অ্যাটাক হলো শুষ্ক HCl এর প্রেজেন্সে, দিয়ে একটা OR হলো, একটা OH হলো, তারপরে আবার একটা OR দিয়ে অ্যাটাক হলো, তখন OH-টাও বেরিয়ে গেল এবং সেকেন্ড OR-টা ঢুকে গেল। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে যদি ডাইয়ল দিয়ে অ্যাটাক করানো হয়, ডাইয়ল মানে হচ্ছে কি এইরকম, একটাই মলিকুলে দুটো OH আছে। অ্যালকোহল মানে একটাই মলিকুলে একটাই OH ছিল, এখন ডাইয়ল মানে একটাই মলিকুলে দুটো OH আছে। যদি এরকম হয় তাহলে সাইক্লিক অ্যাসিটাল তৈরি হবে আলটিমেটলি। সাইক্লিক অ্যাসিটাল রিঅ্যাকশনটাতে হচ্ছে কি, এই দেখো ওয়াটারের আলটিমেটলি ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, ওয়াটারের আলটিমেটলি ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। ওয়াটার যদি H2O ফর্মে বেরিয়ে যায়, কার্বনটার সঙ্গে এই অক্সিজেন দুটো জয়েন করে যাচ্ছে, দিয়ে তৈরি হয়ে যাচ্ছে একটা 5 মেম্বার্ড সাইক্লিক অ্যাসিটাল। নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে রিঅ্যাকশনটা হচ্ছে। একই রকম ভাবে অ্যাসিটাল তৈরি হতে পারে, আর কিভাবে তৈরি হতে পারে, অ্যালকোহলের সঙ্গে বেনজালডিহাইডের রিঅ্যাকশন হচ্ছে, তো বেনজালডিহাইডের রিঅ্যাকশন হলো সিমিলার হবে। এই হচ্ছে আমাদের অ্যালকক্সি নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল অ্যাটাক করবে, ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড O- হবে এবং সেটা OH হয়ে যাবে। তো ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড OH হয়ে গেল আর OC2H5 জয়েন করে গেল শুষ্ক HCl মাধ্যমে। আবার যদি আরেকটা অ্যালকোহল মলিকুল দেওয়া হয় তাহলে OH-টা বেরিয়ে যাবে এবং সেখানে আরো একটা OC2H5 ঢুকে যাবে, OC2H5 হোল 2 হয়ে যাবে। OH-টা বেরিয়ে যাচ্ছে, সেখানে আরো একটা OC2H5 ঢুকে যাচ্ছে অ্যালকোহল থেকে এবং OC2H5 হোল 2 হয়ে যাচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, তো এখানে হচ্ছে তৈরি হচ্ছে আমাদের একই রকম ভাবে অ্যাসিটাল টাইপের মলিকুল তৈরি হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, আগেরটার মতনই। আগেরটা ছিল অ্যালিফ্যাটিকে, এটা হয়েছে কেবলমাত্র অ্যারোমেটিকে। আচ্ছা, সাইক্লিক কিটালও তৈরি হতে পারে। অ্যালডিহাইডের জায়গায় খালি কিটোন আছে, ডাইয়ল আছে, তো ডাইয়লের থেকে ডিহাইড্রেশন হয়ে যায়, এন্ড ডিহাইড্রেশন হয়ে গেলে কার্বনের সঙ্গে অক্সিজেন গুলো জয়েন করে যায়, সেম ওয়েতে PTS সলভেন্ট সাইক্লিক কিটাল তৈরি হচ্ছে। সাইক্লিক কিটাল তৈরি হচ্ছে একই রকম ভাবে, দেখে নাও সিমিলার ওয়েতে এটা ইন্ট্রামলিকুলার হচ্ছে, একই মলিকুলের মধ্যে ডাবল বন্ডও আছে আর ওই একই মলিকুলের মধ্যে নিউক্লিওফাইলও আছে, তো ইন্ট্রামলিকুলার অ্যাটাক হয়ে যাচ্ছে, এটা O- হচ্ছে, O- টা পরে OH হয়ে যাচ্ছে, বন্ড দুটো জুড়ে যাচ্ছে, এটা ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন হচ্ছে। একই মলিকুলের মধ্যে ডাবল বন্ডও আছে আর ওই একই মলিকুলের মধ্যে আবার
সি ডাবল বন্ডও আছে, আর এই একই মলিকুলের মধ্যে আবার ওইচও আছে, অ্যালকোহলের ওইচও আছে, নিউক্লিওফাইলটাও আছে। তো এতক্ষণ পড়ছিলাম আলাদা আলাদা মলিকুল, তাই না? যে কিটোন হোক, বেনজালডিহাইড হোক, অন্য কোনো অ্যালডিহাইড হোক, সেটা আলাদা মলিকুল, আর নিউক্লিওফাইলটা আলাদা মলিকুল। এখন হলো নিউক্লিওফাইলটাও যে মলিকুলের মধ্যে আছে ওই একই মলিকুলেই কার্বনিল কার্বনটাও আছে, ডাবল বন্ডটাও আছে। তো ইন্ট্রামলিকুলার হয়ে যাবে। নিউক্লিওফাইল অক্সিজেনটা থেকে লোন পেয়ার থেকে অ্যাটাক আসবে, এটা ও মাইনাস হয়ে যাবে, তারপরে ওইচ হয়ে যাবে, শুষ্ক HCl এর প্রেজেন্সে সাইক্লিক হেমিঅ্যাসিটাল আমরা পেয়ে যাব, কারণ এখানে ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন হয়ে গেছে, অন্ত আণবিক রিঅ্যাকশন হয়ে গেছে, ইন্ট্রামলিকুলার বা অন্ত আণবিক রিঅ্যাকশন হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবারে অ্যাসিটাল যেটা পেলাম, ওকে যদি আবার লঘু HCl দিয়ে হাইড্রোলাইসিস করে দেওয়া হয়, তাহলে প্রথম যে অ্যালডিহাইডটা নিয়ে শুরু করেছিলাম সেটাতে আমরা ফেরত পেয়ে যাই। কিটাল যেটা পেলাম, অ্যাসিটালকে তাহলে লঘু HCl দিয়ে যদি হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করে দিই, তাহলে অরিজিনালটাতে ফেরত পেয়ে যাই, অরিজিনাল অ্যালডিহাইডে। একই রকম ভাবে কিটাল যেটা পেয়েছি, ওই কিটালকেও যদি আমরা লঘু HCl দিয়ে হাইড্রোলাইসিস করে দিই, তাহলে আমরা অরিজিনাল কিটোনটাতে ফেরত পেয়ে যাই। অর্থাৎ অ্যাসিটাল বা কিটাল পাওয়ার পরে আমরা হাইড্রোলাইসিস করে দিলে, অ্যাসিটাল বা সাইক্লিক কিটাল পাওয়ার পরে আমরা লঘু HCl দিয়ে হাইড্রোলাইসিস করে দিলে অরিজিনালটাতে আমরা ফেরত যেতে পারি, অরিজিনাল অ্যালডিহাইড বা অরিজিনাল কিটোনটাতে আমরা ফেরত যেতে পারি। পরেরটা বলছে থায়ো অ্যালকোহল। দেখো অ্যালকোহল মানে ছিল ROH, যেখানে কিনা OR থেকে নিউক্লিওফাইল অ্যাটাক হচ্ছিল। থায়ো অ্যালকোহল মানে RSH, যেখান থেকে এখন SR এই গ্রুপের অ্যাটাক হবে। তখন ছিল ORটা ছিল নিউক্লিওফাইল, এখন হবে হচ্ছে SRটা হবে নিউক্লিওফাইল। একই রকম, OR ছিল তখন নিউক্লিওফাইল, এখন হবে SR হচ্ছে নিউক্লিওফাইল। তো ক্লিয়ারলি নিউক্লিওফাইলকে নিশ্চয়ই চিনতে পেরে গেছো। নিউক্লিওফাইল একই রকম ভাবে অ্যাটাক করছে, এটা O মাইনাস হচ্ছে, O মাইনাসটা OH হয়ে যাচ্ছে, এবং তারপরে হেমিঅ্যাসিটাল টাইপের তৈরি হচ্ছে। তারপরে আরো একটা মলিকুল আসছে, সেই মলিকুলটা OH-টাকে রিপ্লেস করে দিচ্ছে, দিয়ে আলটিমেটলি দুটো Sc2H5 ঢুকে যাচ্ছে এন্ড ডাবল বন্ড ওটা বেরিয়ে যাচ্ছে। প্রথমে একটা Sc2H5 ঢুকলো, ডাবল বন্ড ওটা OH হলো, তারপরে আরো একটা Sc2H5 ঢুকলো, OH-টা বেরিয়ে গেল। প্রথমে একটা Sc2H5 ঢুকলো, ডাবল বন্ড ওটা OH হলো, তারপরে আরো একটা Sc2H5 ঢুকলো, OH যেটা ঢুকেছিল ওটাও বেরিয়ে গেল। শুষ্ক HCl এর প্রেজেন্সে রিঅ্যাকশন হচ্ছে, থায়োঅ্যাসিটাল তৈরি হচ্ছে। এটা অ্যালডিহাইডের সাথে হলো, সেম রিঅ্যাকশন দেখো কিটোনের সাথেও হচ্ছে, একদম সেম রিঅ্যাকশন। তো প্রথমে একটা Sc2H5 অ্যাটাক করলো, এটা OH হলো, তারপরে আরো একটা Sc2H5 অ্যাটাক করলো, OH-টা বেরিয়ে গেল। শুষ্ক HCl এর প্রেজেন্সে রিঅ্যাকশন হচ্ছে। এখানে হচ্ছে একই রকম ভাবে ডাইথায়ল, ডাইথায়ল আগেরটা যেরকম ডাইঅল ছিল, এটা ডাইথায়ল, সেম ওয়েতে সাইক্লিক মলিকুল তৈরি হবে। দেখতেই পাচ্ছি ওয়াটার বসে আছে ডিহাইড্রেট করে বেরোনোর জন্য, শুষ্ক HCl বা BF3 ইথারের প্রেজেন্সে রিঅ্যাকশন হচ্ছে, ওয়াটার পোর্শনটা বেরিয়ে যাচ্ছে। ওয়াটার পোর্শন বেরিয়ে গেলে কার্বনের সঙ্গে সালফার গুলো জয়েন করে যাচ্ছে, কার্বনের সঙ্গে সালফার গুলো জয়েন করে গেলে সাইক্লিক থায়োঅ্যাসিটাল পেয়ে যাচ্ছি। একদম অ্যালকোহলের মতনই হচ্ছে থায়ো অ্যালকোহল। একই রকম ভাবে জলের অণুর সংযোজন, যাকে বলে হাইড্রেশন। দুর্বল নিউক্লিওফাইল জল, জল হচ্ছে একটা দুর্বল নিউক্লিওফাইল। তো জলের অণু যদি অ্যাটাক করে, জলের অণু যদি অ্যাটাক করে, অতিরিক্ত পরিমাণ ইলেকট্রনের ঘাটতি আছে, অতিরিক্ত ইলেকট্রনের ঘাটতি থাকলে তখন দুর্বল নিউক্লিওফাইল অ্যাটাকটা করতে পারে, এটাই হচ্ছে কথা। এখানে হচ্ছে প্রচুর ইলেকট্রনের ঘাটতি। কেন ঘাটতি? প্রচুর ইলেকট্রনের ঘাটতি, কারণ মাইনাস আই এফেক্ট আছে, এখানে স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে। এই দেখো তিনটে ইলেকট্রন নেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক কি করছে, মাইনাস আই এফেক্ট শো করছে। তিনটে তড়িৎ ঋণাত্মক ক্লোরিন অ্যাটম কি করছে, তিনটে ক্লোরিন অ্যাটম তড়িৎ ঋণাত্মক অ্যাটম মাইনাস আই এফেক্ট শো করছে, দিয়ে এই কার্বনে প্রচুর ঘাটতি তৈরি করছে। এত ঘাটতি যে ওয়াটারের মতন দুর্বল নিউক্লিওফাইল অ্যাটাক করে দিচ্ছে, দিয়ে সাইক্লিক ক্লোরাল হাইড্রেট সুস্থিত যৌগ তৈরি করছে। আচ্ছা, চলে আসছি এবার আমরা যে যেমন এই পজিশনে sp2 কার্বন, এখানে হচ্ছে sp2 কার্বনে একটা পীড়ন তৈরি হচ্ছে, কৌণিক পীড়ন তৈরি হচ্ছে, এবং সেই জন্য হাইড্রেট গুলো সুস্থিতি হচ্ছে। কেমন করে সুস্থিতি হচ্ছে? ওরা sp3 তে চলে যেতে চাইছে যাতে কৌণিক পীড়নটা একটু হ্রাস হয়। কেন হ্রাস হয়? কারণ দেখো যখনই একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, ত্রিভুজের এখানে কিন্তু অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, কিন্তু sp2 হলে বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা 120 ডিগ্রি, তাই না? ত্রিভুজ তৈরি হলে, ত্রিভুজে হলে, একটা ট্রাইঅ্যাঙ্গেল হলে, একটা ট্রাইঅ্যাঙ্গেল টাইপের মলিকুল হলে, এই ধরনের মলিকুল হলে এখানে কিন্তু ত্রিভুজ তৈরি হলে ভেতরের অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। কিন্তু sp2 যদি হয় শঙ্করায়ন,
তাহলে কিন্তু বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হওয়া উচিত। তার মানে কতটা ডিফারেন্স, প্রায় 60 ডিগ্রির ডিফারেন্স, অনেক স্ট্রেস তৈরি হচ্ছে। কিন্তু যদি এটাই sp3 হয়ে যায় তাহলে ভেতরের অ্যাঙ্গেলটা এখনো 60 ডিগ্রি আছে, কিন্তু sp3 হলে বন্ড অ্যাঙ্গেল হয়ে যায় 109.5 ডিগ্রি। তাহলে এখন ডিফারেন্স কত, 109.5 ডিগ্রি sp3 হলে হওয়ার কথা, হয়েছে 60 ডিগ্রি। ডিফারেন্সটা দেখো এখন কমে গেল, ডিফারেন্স কমে গেল মানে পীড়নটা হ্রাস ঘটলো। সেই জন্যই সুস্থিতি যৌগটা তৈরি হতে পারছে যখনই ওয়াটারের মতন দুর্বল নিউক্লিওফাইল অ্যাটাক করছে। তো এখানে যখন sp2 অবস্থায় ছিল, অর্থাৎ এই কার্বনগুলোর সঙ্গে এগুলো কি sp2 না, তো sp2 অবস্থায় যখন ছিল, sp2 অবস্থায় যখন ছিল বা এখানে যখন sp2 অবস্থায় আছে, sp2 অবস্থায় থাকলে দেখা যাচ্ছে বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা 120 ডিগ্রি, কিন্তু ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাওয়ার জন্য, বন্ডগুলো ট্রায়াঙ্গেল ফর্মে থাকার জন্য এখানে বন্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। অনেকটা ডিফারেন্স, অনেকটা স্ট্রেস, কিন্তু ওটাই যদি sp3 তে চলে যায় স্ট্রেসটা কমে যাচ্ছে, কারণ ট্রায়াঙ্গেলে বন্ড অ্যাঙ্গেল তো 60 ডিগ্রি থাকার কথা, সেটা থাকছে, কিন্তু sp3 হলে বন্ড অ্যাঙ্গেলটা 109.5 ডিগ্রি হয়ে যাওয়ার কথা। দ্যাট ইজ ডিফারেন্সটা কমে গেল, পীড়নটা কমে গেল, স্ট্রেসটা কমে গেল, তাই সাইক্লিক টাইপের যৌগ তৈরি হতে সুবিধা হলো। ওকে, বিভিন্ন অ্যামোনিয়া জাতকের সঙ্গে বিক্রিয়া। এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন রকমের রিয়াকশন গুলো দেখছিলাম যেখানে নিউক্লিওফাইলে অ্যাটাক করছে, ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ওইচ হয়ে যাচ্ছে, এই ধরনের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন গুলো দেখছিলাম। এখন দেখবো এই অ্যাডিশন রিয়াকশনটা তো হবেই, তার সঙ্গে একটা ওয়াটারও এলিমিনেট হবে। কেমন করে হবে, কি ধরনের যৌগের সঙ্গে বিক্রিয়া হবে, তারা হচ্ছে অ্যামোনিয়া জাতক। অ্যামোনিয়া জাতক মানে জিনিসটা কি, অ্যামোনিয়া জাতক মানে হচ্ছে, অ্যামোনিয়া হচ্ছে NH3, যাকে কিনা আমরা এরকম করে লিখতেই পারি NH2H। এখন যদি এইচটা কোনো কারণে রিপ্লেস হয়ে যায় এবং সেখানে জেড গ্রুপ চলে আসে, যেখানে জেডটা কি হতে পারে, জেডটা হতে পারে OH গ্রুপ, জেডটা হতে পারে NH2 গ্রুপ, জেডটা হতে পারে NH C6H5 গ্রুপ, জেডটা হতে পারে NH CONH2 গ্রুপ। যে কোনো গ্রুপ যদি ঢুকে যায় এবং হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাহলে সেটাই হয়ে যাবে হচ্ছে NH2Z, এবং এইগুলো হচ্ছে অ্যামোনিয়া জাতক। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়া NH2H, আর সেখানেই এইচটা বেরিয়ে গিয়ে সেখানে জেড ঢুকে যেতে পারে, তাহলে হয়ে যাচ্ছে অ্যামোনিয়া জাতক NH2Z। তো NH2Z এই টাইপের যে যৌগগুলো, তাদের সঙ্গেও কার্বনিল যৌগের বিক্রিয়া হয় এবং এখানে ডিহাইড্রেশন একটা হয়ে যায়। কেমন করে হয় মেকানিজমটা একটু ফলো করে নি। সেটা হচ্ছে NH2Z দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কার্বনিল, এখানে প্লাস চার্জ আছে, ইলেকট্রোফিলিক, ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, অ্যাটাক হলেও, অ্যাটাক আসার পরে এটা O মাইনাস হয়ে গেল, তাই তো, অ্যাটাক এলো এবং অ্যাটাক আসার পরে এটা O মাইনাস হয়ে গেল। O মাইনাসটা কি করলো, এই NH2 থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নিল, O মাইনাসটা কি করলো, NH2 থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নিল, দিয়ে OH হয়ে গেল। ক্লিয়ার? তাহলে জয়েন করে গেল কারা কারা, এই কার্বনটার সঙ্গে এই নাইট্রোজেনটা জয়েন করে গেল, তৈরি হলো প্রথমে এই কম্পাউন্ডটা। দেখো কি হলো, ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড OH হয়ে গেছে, এখানে হয়েছে NHZ, তাই না, ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড H হয়ে গেছে, সিঙ্গেল বন্ড OH হয়ে গেছে, নাইট্রোজেনটা কার্বনে জয়েন করেছে, আর এটা হয়ে গেছে NHZ। তো নাইট্রোজেনটা কার্বনে জয়েন করেছে, এটা হয়ে গেছে NHZ, আর এদিকের যে ডাবল বন্ড ওটা ছিল ওটা সিঙ্গেল বন্ড OH হয়ে গেছে। তারপরে আরো একটা ডিহাইড্রেশন হয়ে যায় এবং তার ফলে ফাইনালি C ডাবল বন্ড N এই ধরনের যৌগগুলো তৈরি হয়, C ডাবল বন্ড N এই ধরনের যৌগগুলো তৈরি হয়। এটাই হচ্ছে আগে অ্যামোনিয়া জাতকের সঙ্গে বিক্রিয়া, আলটিমেটলি একটা ওয়াটার ডিহাইড্রেট হয়ে গেল, দুটো ওয়াটার বেসিক্যালি ডিহাইড্রেট হয়ে গেল। তো আমরা দেখবো কেমন করে বিক্রিয়ার ক্রিয়া কৌশল অলরেডি আমরা ডিসকাস করে নিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে বিক্রিয়াগুলোতে। সো NH2Z দেখো ভালো করে, এখানে NH2Z টা কি, এখানে Z হচ্ছে OH গ্রুপ, Z দেখতেই পাচ্ছি OH গ্রুপ। তো কি হবে, ওয়াটার ডিহাইড্রেট করে বেরোবে বলেই দিয়েছি, কার্বন ডাবল বন্ড N OH, অক্সিম তৈরি হবে, কার্বন ডাবল বন্ড N তার সঙ্গে OH, কারণ জেডটা হচ্ছে OH, অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া, এটা হচ্ছে কিটোনের সঙ্গে বিক্রিয়া, সেম ওয়েতে বিক্রিয়া হচ্ছে। দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি ওয়াটার এলিমিনেট হয়ে যাচ্ছে, কার্বনের সঙ্গে ডাবল বন্ডে N জয়েন করে যাচ্ছে, অক্সিম তৈরি হচ্ছে, এদেরকে বলে অক্সিম। তাহলে জেডটা হচ্ছে এখানে OH গ্রুপ, তাই তো, এই রিয়াকশনে জেড হচ্ছে OH, NH2OH। হাইড্রোজিন, এখানে দেখো জেডটা কি, এখানে জেডটা হচ্ছে আরেকটা NH2 গ্রুপ, জেডটা হচ্ছে আরেকটা NH2 গ্রুপ। তো সেম ওয়েতে NH2 NH2 NH2Z মানেই হচ্ছে NH2 NH2 আছে এখানে, ওয়াটার ডিহাইড্রেট করে এলিমিনেট হচ্ছে, অ্যালডিহাইডের সঙ্গে রিয়াকশন হচ্ছে, কিটোনের সঙ্গে সেম ওয়েতে রিয়াকশন হয়ে যাচ্ছে, কার্বন ডাবল বন্ড N তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে হাইড্রোজোন, কার্বন ডাবল বন্ড N তৈরি হয়ে যাচ্ছে হাইড্রোজোন। পরেরটা দেখে নাও,
ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেনের জেডটা কোনটা? ফিনাইল হাইড্রোজেনের জেড হচ্ছে NH2 জেড, জেড হচ্ছে NHC6H5, NHC6H5 এটা হচ্ছে জেড, NH2 জেড দেখতেই পাচ্ছি। সেম ওয়েতে ওয়াটার ডিহাইড্রেট হয়ে গেল, কার্বন ডাবল বন্ড এন হয়ে গেল, এন এর সঙ্গে জেড রয়ে গেল। সেম ওয়েতে ওয়াটার ডিহাইড্রেট হয়ে গেল, কার্বন ডাবল বন্ড এন হয়ে গেল, এন এর সঙ্গে NH জেড রয়ে গেল, এন এর সঙ্গে কার্বন ডাবল বন্ড এন, এন এর সঙ্গে জেড রয়ে যাচ্ছে, কার্বন ডাবল বন্ড এন, এন এর সঙ্গে জেড রয়ে যাচ্ছে। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা হাইড্রোজোন তৈরি হচ্ছে, কার্বন ডাবল বন্ড এন, এন এর সঙ্গে জেড, কার্বন ডাবল বন্ড এন, এন এর সঙ্গে জেড, হাইড্রোজোন তৈরি হচ্ছে। নেক্সট দেখো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, তার সঙ্গে বিক্রিয়া। এখানে জেডটা কোনটা? এখানে এই পুরো বড় গ্রুপটা হচ্ছে জেড, এটাই হচ্ছে জেড। এই মলিকুলটার নাম হচ্ছে ডাইনাইট্রোফিনাইল বা ডিএনপি, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন ডিএনপি। এত বড় জেড কিছুই যায় আসে না, জেড যা খুশি হোক। সেম ওয়েতে NH2Z ওয়াটার এলিমিনেট হলো, কার্বনের সঙ্গে ডাবল বন্ডে নাইট্রোজেন চলে এলো, নাইট্রোজেনের সঙ্গে জেডটা রয়ে গেল। এই যে মলিকুলটা তৈরি হলো, এই মলিকুলটা একটা কমলা বর্ণের অধক্ষেপ তৈরি করে, যেটা থ্রু দিয়ে অ্যালডিহাইডদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এরা হচ্ছে অ্যালডিহাইডের শনাক্তকরণ বিক্রিয়া, অ্যালডিহাইডের শনাক্তকরণ বিক্রিয়া। কারণ এই যে ডিএনপির সঙ্গে বিক্রিয়া করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কমলা বর্ণের একটা অধক্ষেপ। কমলা বর্ণের এই অধক্ষেপটা তৈরি হলে আমরা বলি অজানা কম্পাউন্ডটা অ্যালডিহাইড ছিল। তাই অ্যালডিহাইডের সঙ্গে যদি ডিএনপি রিঅ্যাকশন করানো হয় তাহলে NH2Z C ডাবল বন্ড N Z, C ডাবল বন্ড N Z তৈরি হয় হচ্ছে কমলা বর্ণের অধক্ষেপ। তৈরি হলে আমরা বলবো এটা অ্যালডিহাইড ছিল। শনাক্তকরণ করার জন্য আমরা এই বিক্রিয়াটা ইউজ করে থাকি। ওকে, একই রকম ভাবে অ্যাসিটোন সেম ওয়েতে রিঅ্যাকশন করছে। তো অলরেডি আমরা বলে দিয়েছি এই যে কমলা হলুদ বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে, তাই আমরা শনাক্তকরণ করে থাকি। তো সেম জেড দেখতেই পাচ্ছ, ডিএনপি জেড আছে দেখতেই পাচ্ছি, ওয়াটার এলিমিনেট হয়ে গেল, ওয়াটার এলিমিনেট হয়ে গেল, কার্বনের সঙ্গে নাইট্রোজেন জয়েন করলো ডাবল বন্ডের থ্রু দিয়ে, কার্বন ডাবল বন্ড NZ কমলা বা হলুদ বর্ণের অধক্ষেপ তৈরি হচ্ছে। অ্যালডিহাইড বা কিটোনকে আমরা শনাক্ত করার জন্য এই বিক্রিয়াটা ইউজ করতে পারি। ডিএনপি কে বলা হয় ব্র্যাডির বিকারক, ডিএনপি কে কি বলে? ব্র্যাডির বিকারক, কারণ ওটা ইউজ করে আমরা অ্যালডিহাইড বা কিটোন কার্বনিল আছে কিনা, সি ডাবল বন্ড আছে কিনা এটা আমরা শনাক্ত করে থাকি। চলে যাচ্ছি পরের রিঅ্যাকশনে, সেমি কার্বাজাইড। এখানে দেখতেই পাচ্ছি জেডটা হচ্ছে, জেডটাকে দেখতে পেয়ে গেছি, এখানে জেড হচ্ছে NHCONH2, জেড হচ্ছে NHCONH2। তাহলে ওয়াটার এলিমিনেট হলো, NH2Z থেকে ওয়াটার, NH2Z ছিল এদিকে অ্যালডিহাইড ছিল, ওয়াটার এলিমিনেট হলো, কার্বনের সঙ্গে ওয়াটার এলিমিনেট হওয়ার পরেই কার্বনের সঙ্গে ডাবল বন্ডে নাইট্রোজেন এবং তার সঙ্গে জেড জয়েন করে গেল, সেমি কার্বাজোন তৈরি হলো। অ্যালডিহাইডের সঙ্গে যে রিঅ্যাকশন হয়েছে কিটোনের সঙ্গে সেম ওয়েতে রিঅ্যাকশন হলো, সি ডাবল বন্ড NZ তৈরি হলো, সেমি কার্বাজোন তৈরি হলো। দেখো সমস্ত রিঅ্যাকশনগুলো নিশ্চয়ই একটা প্যাটার্নে পড়ছে এবং আশা করছি তোমরা প্যাটার্নটা ধরতে পারছো। অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, অ্যামোনিয়াকেও কি আমরা অ্যামোনিয়ার জাতক হিসাবে কনসিডার করতে পারি? ডেফিনেটলি করতে পারি। তো এটা হচ্ছে অ্যামোনিয়া, যেখানে জেডটা হচ্ছে নিজেই হাইড্রোজেন। এটাই হচ্ছে অ্যামোনিয়া, যেখানে জেডটা হচ্ছে এখন হাইড্রোজেন। তো কি হবে? হাইড্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেনের সঙ্গেও কি হবে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া, তাই না? অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া তো ক্লিয়ারলি দেখতে তো পাচ্ছি ওয়াটার বসে আছে এলিমিনেট হওয়ার জন্য, অ্যামোনিয়া থেকে ওয়াটার এলিমিনেট হলো, সি ডাবল বন্ড NH হয়ে যাবে, সি ডাবল বন্ড NH, এটাই তৈরি হয়েছে। কিটোনের ক্ষেত্রে একই রিঅ্যাকশন হবে। কিটোনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা এইটা হচ্ছে অ্যামোনিয়া, যেটা কিনা অ্যামোনিয়ার জাতক বলা যায়, অ্যামোনিয়াকেও অ্যামোনিয়ার জাতক বলা যায় যদি জেডটা হাইড্রোজেন হয়ে যায়। তো একই রকম ভাবে ওয়াটার এলিমিনেট হচ্ছে, ডিহাইড্রেট হচ্ছে, কার্বনের সঙ্গে ডাবল বন্ডে N এবং তার সঙ্গে H, কার্বনের সঙ্গে ডাবল বন্ডে N তার সঙ্গে H। তো একই রকমের বিক্রিয়া, নিশ্চয়ই সবকটা বিক্রিয়া তোমাদের মাথায় ঢুকে গেছে। তো একই রকমের এটা হচ্ছে বেনজালডিহাইডের সঙ্গে বিক্রিয়া। তো দেখে নাও সবকটা বিক্রিয়া, আশা করছি তোমাদের মাথায় ঢুকে গেল। এরপরে আমরা জারণ বিক্রিয়াতে যাব। তো চলো আমরা জারণ বিক্রিয়াটা কেমন করে হচ্ছে, কিভাবে হচ্ছে সেইটা এখন একটু দেখে নিই। জারণ বিক্রিয়াটা করে নিলে আজকে ক্লাসটা আমরা শেষ করব। তো প্রাইমারি অ্যামিনের সঙ্গে যদি বিক্রিয়া হয় তাহলেও সিমিলার টাইপের বিক্রিয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ RNH2 আছে। সো RNH2 কে আমরা এরকম করে লিখতেই পারি
এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ওয়াটার মলিকুল অ্যাজ ইউজুয়াল ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, সি ডাবল বন্ড এন আর ইমিন যৌগ তৈরি হচ্ছে। তো সবগুলোতেই একই রিয়াকশন হচ্ছিল। কি রিয়াকশন হচ্ছিল জেনারেল ফর্মটা আমরা দেখে নিই। সবকটা রিয়াকশনের জেনারেল ফর্ম এরকমই ছিল যে সি ডাবল বন্ড ও আছে এবং তার সঙ্গে জয়েন করেছে হচ্ছে NH2Z। NH2Z, জেড কখনো অ্যালকিল, জেড কখনো হাইড্রোজেন। যদি অ্যামোনিয়াই হয় তাহলে জেড হচ্ছে হাইড্রোজেন, জেড কখনো অ্যালকিল। প্রাইমারি অ্যামিনের জন্য দেখতে পাচ্ছি জেড কখনো বিভিন্ন গ্রুপ হতে পারে, OH হতে পারে, NH2 হতে পারে, NHC6H5 হতে পারে। সো জেড বিভিন্ন গ্রুপ হতে পারে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আলটিমেটলি এই পোর্শনটা ওয়াটার হয়ে এলিমিনেট হয়ে গেছে, কার্বনটার সঙ্গে নাইট্রোজেন ডাবল বন্ডের থ্রু দিয়ে জয়েন হয়ে গেছে এবং তৈরি হয়েছে এই ধরনের কম্পাউন্ড, সঙ্গে জলের মলিকুল ডিহাইড্রেট হয়ে বেরিয়ে গেছে। সবকটাতে সিমিলার টাইপের রিয়াকশন হয়েছে। বেসিক রিয়াকশনটা ক্লিয়ার। এবারে জেড যেরকম গ্রুপ দেবে সেরকম, এর মধ্যেই একটা স্পেশাল রিয়াকশন আছে যেটা হচ্ছে না অ্যালডিহাইড বা কিটোনের আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ করতে ইউজ করা হয়। যদি এই মলিকুলটা NH2Z, এই NH2Z মলিকুলটা যদি ডিএনপি হয়, তাহলে এই যে মলিকুলটা তৈরি হবে আফটার কনডেনসেশন রিয়াকশন, এই যে মলিকুলটা তৈরি হবে এখানে জলের অণু বেরিয়ে গেল, আর এই যে মলিকুলটা তৈরি হলো সি ডাবল বন্ড NZ, এটা একটা কমলা বা হলুদ বর্ণের অধক্ষেপ হবে, যেটা থ্রু দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে অজানা কম্পাউন্ড যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম রিয়াকশন, সেটা অ্যালডিহাইড বা কিটোন ছিল। চলে আসছি আমরা জারণ বিক্রিয়াতে। জারণের জন্য প্রধান যে রুলটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ যদি জারিত হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে পরিণত হয়। অ্যালডিহাইড গ্রুপ সেটা অ্যারোমেটিক হোক সেটা অ্যালিফ্যাটিক হোক, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তৈরি করে জারিত হলে, তাহলে এখন জারক দ্রব্য কি ইউজ করি সেটা চলো আমরা দেখে নিই। জারক দ্রব্য আমরা ইউজ করতে পারি অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট। অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করতে পারি। অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করলে এই যে CHO গ্রুপ দেখতেই পাচ্ছ জারিত হয়ে গিয়ে COOH গ্রুপ কনভার্ট হয়ে গেছে। এছাড়া অক্সিজেনের থ্রু দিয়েও জারণ করতে পারি। অক্সিজেনের থ্রু দিয়ে জারণ করলেও CHO গ্রুপ পার বেনজোইক অ্যাসিড তৈরি হয় প্রথমে, তারপরে সেখান থেকে আলটিমেটলি COOH গ্রুপে জারিত হয়ে যায়। তো আমরা অক্সিজেন দিয়ে জারণ করি তাহলে পার বেনজোইক অ্যাসিড হবে, দিয়ে বেনজোইক অ্যাসিড হবে। যদি আমরা অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে জারণ করি তাহলেও বেনজোইক অ্যাসিড তৈরি হবে। এছাড়া টলেন্স রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন হতে পারে। সেটা কি? টলেন্স রিয়েজেন্ট হচ্ছে এই বিকারকটাকে বলে টলেন্স বিকারক, যেটা কিনা আবার অ্যালডিহাইডের শনাক্তকরণ করার জন্য ইউজ করা হয়। সো কোথাও যদি অ্যালডিহাইড থেকে থাকে সেখানে টলেন্স বিকারক দিলে টলেন্স বিকারক নিজে বিজারিত হয়, দিয়ে শাইনি সিলভার মিরর, উজ্জ্বল সিলভারের প্রতিবিম্ব, এরকম একটা অধক্ষেপ তৈরি হয়। অর্থাৎ টলেন্স বিকারক নিজে বিজারিত হয় শাইনি সিলভার মিররে, আর এই যে অ্যালডিহাইড গ্রুপটা আছে, অ্যালডিহাইড গ্রুপ ওটা জারিত হয়ে কার্বক্সিলেট আয়নে পরিণত হয়। যেহেতু মিডিয়ামে অ্যামোনিয়া ছিল, অ্যালকালি ছিল, তাই এটা অ্যামোনিয়াম সল্ট তৈরি হয়েছে, এটা হাইড্রোজেন হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করেনি। তো ছিল হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডটা নিজে জারিত হয়ে কার্বক্সিলেট তৈরি করেছে COONH4, কারণ অ্যামোনিয়া ছিল তাই NH4টা চলে এসছে। ঠিক আছে, মিডিয়ামটাও অ্যালকালাইন ছিল। আর টলেন্স বিকারক যেটা ছিল ওটা নিজে বিজারিত হয়ে শাইনি সিলভার মিররের অধক্ষেপ তৈরি করেছে। এই বিক্রিয়াটা থ্রু দিয়ে যদি কোনো অজানা যৌগতে টলেন্স বিকারক দেওয়া হয় তাহলে যদি শাইনি সিলভার মিররের অধক্ষেপ করে আমরা অজানা যৌগকে অ্যালডিহাইড বলে আমরা শনাক্তকরণ করতে পারি। একই রকম ভাবে ফেলিক্স দ্রবণকেও বিজারণ করে দেয়। সো ছিল হচ্ছে অ্যালডিহাইড নিজে জারিত হয়ে তৈরি করবে হচ্ছে কার্বক্সিলেট অ্যানায়নটা। যেহেতু ক্ষারীয় মাধ্যম থাকে তাই অ্যাসিডটা তৈরি হয় না, কার্বক্সিলেট অ্যানায়নটা তৈরি হয়। আর এই যে ফেলিং দ্রবণকে দেখতে পাচ্ছ, ফেলিং দ্রবণটা নিজে বিজারিত হয়ে তৈরি করছে লাল বর্ণের অধক্ষেপ কিউপ্রাস অক্সাইডের। তো যেহেতু অ্যাসিডিক অ্যালকালাইন মাধ্যম আছে, ক্ষারীয় মাধ্যম আছে, OH- আছে, তো ক্ষারীয় মাধ্যম আছে ফেলিং দ্রবণে, সেই কারণে এটা কার্বক্সিলেট অ্যানায়নে জারিত হয়েছে অ্যালডিহাইডটা, আর ফেলিং দ্রবণটা নিজে বিজারিত হয়ে গেছে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডে। এগেন অ্যালডিহাইডের শনাক্তকরণ বিক্রিয়া। সো অজানা কম্পাউন্ডে ফিলিং দ্রবণ দিলে লাল বর্ণের অধক্ষেপ পেলে আমরা বলবো অজানা কম্পাউন্ডটা একটা অ্যালডিহাইড ছিল। তাই এই বিক্রিয়াগুলো অ্যালডিহাইডের শনাক্তকরণ, এই বিক্রিয়াগুলো অ্যালডিহাইডের শনাক্তকরণ বিক্রিয়া। অ্যালডিহাইডের কিন্তু এগুলো শনাক্তকরণ বিক্রিয়া। আচ্ছা, বেনেডিক্ট দ্রবণ এটাও হচ্ছে অনেকটাই ফিলিং দ্রবণের মতনই ক্ষারীয় মাধ্যমে আছে। সো বেনেডিক্ট দ্রবণের সঙ্গে যদি বিক্রিয়া হয় তাহলে অ্যালডিহাইডটা যেহেতু ক্ষারীয় মাধ্যম আছে জারিত হয়ে অ্যাসিড তৈরি করে না, কার্বক্সিলেট অ্যানায়নটা তৈরি করে।
যদি এটা নিউট্রাল মাধ্যম হতো সামহাও, তাহলে নিউট্রাল মাধ্যম বা অ্যাসিডিক মাধ্যম হতো, তাহলে হয়তো এখানে কার্বক্সিলিক অ্যাসিডই তৈরি হয়ে যেত। কিন্তু এটা তো ক্ষারীয় মাধ্যম আছে, সেই কারণে এখানে কার্বক্সিলেট অ্যানায়নটা তৈরি হচ্ছে। আর একই রকম ভাবে বেনেডিক্ট দ্রবণ বিজারিত হয়ে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইড তৈরি করছে। ছিল হচ্ছে কিউপ্রিক সল্ট, সে বিজারিত হয়ে গিয়ে তৈরি করছে কিউপ্রাস সল্ট। আর ছিল হচ্ছে অ্যালডিহাইড, সে জালিত হয়ে গিয়ে তৈরি করছে কার্বক্সিলেট অ্যানায়ন। সো টলেন্স, ফেলিংস এবং বেনেডিক্ট এই দ্রবণগুলো থ্রু দিয়ে আমরা অ্যালডিহাইডকে শনাক্ত করতে পারি। অজানা যৌগকে টলেন্স বিকারক যোগ করা হলো শাইনি সিলভার মিররের প্রেসিপিটেট পড়তে পারে। অজানা যৌগতে ফেলিংস বা বেনেডিক্ট দ্রবণ দিলে লাল বর্ণের যদি অধক্ষেপ আসে, আমরা বলতে পারি অজানা যৌগগুলো ছিল হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে, চলে আসছে কিটোনের জারণ। সাধারণভাবে জারণ হয় না, তীব্র জারক পদার্থ লাগে। তো আমরা দেখে নিচ্ছি, তীব্র জারক পদার্থের থ্রু দিয়ে যদি জারণ করা হয় কিটোনের, তাহলে কিটোনের এই বন্ডটা ভেঙে যায়। ঠিক আছে, এখানে কিন্তু সাধারণভাবে জারণ হয় না, কিটোনের জারণ কিন্তু অতটা সোজা নয়। কিটোন হচ্ছে জারণের পক্ষে অনেকটাই মানে করতে চায় না, জারণ হতে চায় না, জারিত হতে চায় না। তাই কিটোন সাধারণভাবে জারিত হতে চায় না। কিন্তু যদি তীব্র জারক পদার্থ ইউজ করা হয়, ঠিক আছে, এমনিতে জারণ হতে চায় না, কিন্তু তীব্র জারক পদার্থ ইউজ করলে কিটোনের জারণ হয়। সেক্ষেত্রে একটা অ্যালকিল গ্রুপের সঙ্গে বন্ডটা ভেঙে যায়। যেরকম কিরকম ইউজ করা যেতে পারে, তীব্র জারক দ্রব্য কি কি ইউজ করা যেতে পারে, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করতে পারি, অথবা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করতে পারি, অথবা গাঢ় HNO3 ইউজ করতে পারি। তো অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা গাঢ় HNO3 এই ধরনের তীব্র জারক দ্রব্য ইউজ করলে জারিত তো হয়, তাতে অ্যালকিলের সঙ্গে বন্ডটা ভেঙে যায়। সো অ্যালকিলের সঙ্গে যেই বন্ডটা ভেঙে গেল, এই দিকের পোরশনটা হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে গেল, আর ওই দিকের পোরশনটা ফর্মিক অ্যাসিডে পরিণত হয়ে গেল। দেখে নাও, এই দিকের পোরশনটা হয়ে গেছে কার্বক্সিলিক অ্যাসিড, ওই দিকের পোরশনটা অ্যালকিল গ্রুপ যেটা ছিল CH3 অ্যালকিল, এই CH3 অ্যালকিল হয়ে গেলে ফর্মিক অ্যাসিড। আর এদিকে যে অ্যাসাইল গ্রুপটা ছিল CH3CO, এই CH3CO এটা হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তো CH3CO এটা হয়ে গেল অ্যাসিটিক অ্যাসিড, আর ওদিকে অ্যালকিলটা হয়ে গেল ফর্মিক অ্যাসিড। প্রোভাইডেড এখানে জারণটা কিন্তু তীব্র জারক দ্রব্য যেগুলো উদাহরণে মেনশন করেছি সেগুলোর মাধ্যমেই করতে হবে। আশা করছি তোমরা কিটোন অ্যালডিহাইডের জারণ এবং তার সঙ্গে হচ্ছে অ্যামোনিয়া জাতকের সঙ্গে বিক্রিয়া এবং নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, এই পুরোটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আজকের অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাকশনস এখানে শেষ করছি। এর পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে অ্যালডিহাইড কিটোনের বাকি যে সমস্ত ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো আছে, যেখানে অ্যালডল, ক্যাননিজারো এবং টিশেঙ্কো এই ধরনের গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো আছে, সঙ্গে বিজারণ বিক্রিয়া আছে অ্যালডিহাইডে, যেখানে অ্যালকোহল তৈরি হবে। সমস্ত বিক্রিয়াগুলো নিয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে এর পরের ক্লাসে। তাই পরের ক্লাসের জন্য অপেক্ষা করে থেকো। দেখা হচ্ছে তোমার সঙ্গে খুবই শিগগিরই পরের ক্লাসে। সরস্বতী পুজো সকলে ভালো করে এনজয় করো।